আজকে আমাদের স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট ছিল স্নেহা, আর ওটার বোধহয় একটা ইউনিট তোমাদেরকে দেওয়া হয়েছিল, তাই না? ইউনিট বি দেওয়া হয়েছিল। ইউনিট 1 নম্বরে পার্ট বি এর 5টা অঙ্ক মনে দেওয়া হয়েছিল না তোমাদেরকে করার জন্য? হ্যাঁ স্যার। আচ্ছা, আমি শীটটা একটু বের করে নেই। জি স্যার। এটাই তো না? জি স্যার। দেখো আমাদের প্রথম যে অঙ্কটা ছিল, determine the unit product cost of the deluxe and standard production under the company traditional costing system। তার মানে এটা অ্যাক্টিভিটি বেসড কস্টিং এর অঙ্ক। আর অ্যাক্টিভিটি বেসড কস্টিং এর অঙ্কের মধ্যে ওনারা কিন্তু কাজটা করতে বলছে ট্র্যাডিশনাল মেথডে, তার মানে ট্র্যাডিশনাল মেথড এবিসি তে না। আচ্ছা, প্রশ্নটা একটু পড়ে নেই। পূজা কর্পোরেশন মেক্স ultra lightweight backpacking tents. Data concerning the company's two grouped line appear below. Direct material per unit দেওয়া আছে, direct labor cost per unit দেওয়া আছে, direct labor hours per unit দেওয়া আছে, আর estimated annual production টা দেয়া আছে। এখানে বলছে the company has a traditional costing system in which manufacturer's overhead is applied to unit based on labor hours। আর ট্রেডিশনাল মেথডে তারা লেবার আওয়ারের ভিত্তিতে তারা তাদের ওভারহেড গুলোকে তারা বিভক্ত করে। Data concerning manufacturers overhead and direct labor hours for the upcoming years appear below। আচ্ছা, এখানে আমাদের টোটাল এস্টিমেটেড ম্যানুফ্যাকচারিং ওভারহেডটা দেওয়া আছে 1,50,000 টাকা, আর এস্টিমেটেড টোটাল ডাইরেক্ট লেবার আওয়ার দেওয়া আছে 50,000 ডাইরেক্ট লেবার আওয়ার্স। এখানে বলছে যে ডিটারমাইন দ্য ইউনিট প্রোডাক্ট কস্ট অফ দ্য ডিলাক্স এন্ড স্ট্যান্ডার্ড প্রোডাক্ট। দুইটা প্রোডাক্টের জন্যই আমাদেরকে বের করতে বলছে, ইউনিট প্রোডাক্ট কস্ট বের করতে বলছে, অর্থাৎ টোটাল প্রোডাক্ট কস্ট বের করে সেটাকে ম্যাটেরিয়াল লেবার আর খালি ওভারহেডটা আমরা ভাগ করব লেবার আওয়ারের ভিত্তিতে। এটা ওনারা বলেই দিয়েছে। এই সবগুলোকে একসঙ্গে যোগ করলে আমরা পাবো ইউনিট কস্ট অফ প্রোডাক্ট, অর্থাৎ টোটাল কস্ট, টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিটে আমাদেরকে বের করতে হবে। আর ট্রেডিশনাল কস্টিং সিস্টেমে অর্থাৎ আমাদের এই ওভারহেডটা ভাগ করতে হবে লেবার আওয়ারের ভিত্তিতে, কারণ ট্রেডিশনাল মেথডে আমরা লেবার আওয়ারের ভিত্তিতে ওভারহেডটা ভাগ করি। তো এই ছিল আমাদের 1 নম্বর অঙ্কটা, এবং অ্যাক্টিভিটি বেসড কস্টিং কিন্তু স্নেহা তোমাকে শেখানো হয়েছে। এখন বলো তো তুমি কি 1 নম্বর অঙ্কটা ট্রাই করেছো? স্যার 1 নাম্বার অঙ্কটা আমি পারি নাই করতে। ওইটা করতেই পারোনি না? না স্যার। তাহলে কি আমি করে দেব? হ্যাঁ স্যার। তাহলে চলো আমরা এই 1 নম্বর অঙ্কটা করে দেই। দেখো স্নেহা, স্যার এই অঙ্কটার মধ্যে ওনারা আমাদের কাছে মূলত যে প্রশ্নটা করেছে তোমাকে আগে না সেই প্রশ্নটা বুঝতে হবে। ওনারা কিন্তু তোমাকে প্রোডাকশন কস্ট পার ইউনিট বের করতে বলছে, বুঝছো? তোমাকে কিন্তু বলেছে ইউনিট প্রোডাক্ট কস্ট পার ইউনিট, দেখো ওই যে লাস্টে বলছে ডিটারমাইন দ্য ইউনিট প্রোডাক্ট কস্ট। এই ইউনিট প্রোডাক্ট কস্ট মানে হচ্ছে আমরা ম্যাটেরিয়াল কস্ট, লেবার কস্ট আর ফ্যাক্টরি ওভারহেড এই সবকটা একসঙ্গে যোগ করলে পাবো টোটাল প্রোডাকশন কস্ট। তাকে আমরা এই প্রোডাকশন ইউনিট দিয়ে ভাগ করব। এই প্রোডাকশন ইউনিট দিয়ে ভাগ করলে যে কস্টটা আসবে সেটাকে আমরা বলবো ইউনিট, তোমার ইউনিট প্রোডাক্ট কস্ট, ওটাকে আমরা বলবো ইউনিট প্রোডাক্ট কস্ট। আর এইটা বের করতে হলে তোমাকে সবার আগে যেটা করতে হবে সেটা হলো এই যে ওভারহেডটা দেখতে পাচ্ছ, ম্যানুফ্যাকচারিং ওভারহেড, এই ওভারহেডটা তোমাকে
ডিলাক্স এবং স্ট্যান্ডার্ডের মধ্যে ভাগ করে দিতে হবে। আর এটা তোমাকে ভাগ করতে হবে, ওনারা বলে দিয়েছে আন্ডার ট্রেডিশনাল কস্টিং সিস্টেম। দেখো ওই যে ট্রেডিশনাল কস্টিং সিস্টেম, আর তোমাকে আগে ওই ওভারহেডটা ট্রেডিশনাল কস্টিং সিস্টেমে ভাগ করে দিতে হবে। আর ট্রেডিশনাল কস্টিং সিস্টেমে তারা যখন ভাগ করে, এখানে বলে দিয়েছে ওনারা a company has a traditional costing system in which manufacturing overhead is applied to unit based on the labor hours. এই দেখো ওনারা বলে দিয়েছে কথাটা। তার মানে ট্রেডিশনাল অ্যাপ্রোচে ওনারা কি করে, সেই ওভারহেড ম্যানুফ্যাকচারিং ওভারহেডটা ভাগ করে তারা লেবার আওয়ারের ভিত্তিতে। দেখেছো স্নেহা, এই কথাটা কিন্তু ওনারা পরিষ্কারভাবে বলে দিয়েছে, দেখছো? তার মানে জি স্যার। ট্রেডিশনাল মেথডে ওনারা যখন ওভারহেডটা ডিলাক্স এবং স্ট্যান্ডার্ডের মধ্যে ভাগ করে, তখন কিন্তু ওনারা সেটাকে লেবার আওয়ারের ভিত্তিতে ভাগ করে। তাই আমাদের লেবার আওয়ারটা আগে একটু বের করে নিতে হবে। তুমি দেখো ডিলাক্সে ডাইরেক্ট লেবার আওয়ারটা কত? ডিলাক্সে ডাইরেক্ট লেবার আওয়ার পার ইউনিটে হচ্ছে 1 ডাইরেক্ট লেবার আওয়ার্স। তাহলে 10,000 এর সঙ্গে যদি তুমি একটা গুণ করো, তাহলে চলে আসবে যত হবে সেটা হবে ডাইরেক্ট লেবার আওয়ার। আর স্ট্যান্ডার্ডের ক্ষেত্রে দেখো 1 ইউনিটের জন্য ওর হচ্ছে 0.8 ডাইরেক্ট লেবার আওয়ার্স। তাহলে 50,000 ইউনিটের সঙ্গে যদি তুমি এটা গুণ করো, তাহলে ডিলাক্সে ডাইরেক্ট লেবার আওয়ার চলে আসবে। আর এই দুটো লেবার আওয়ারের ভিত্তিতে আমরা কিন্তু এই 1,50,000 টাকা ভাগ করব। সেই জন্য আমি যদি এই অঙ্কের সলিউশনটা করতে যাই, তাহলে প্রথমে আমি যে কাজটা করব সেটা হচ্ছে অ্যালোকেশন অফ ম্যানুফ্যাকচারিং ওভারহেড আন্ডার ডাইরেক্ট লেবার আওয়ার মেথড। এই ওয়ার্কিংটা আগে আমরা করে নেব। চলো আমরা অঙ্ক সলিউশন যদি করতে যাই, এই অঙ্কের সলিউশনটা যদি করতে যাই, অ্যাক্টিভিটি বেসড কস্টিং এ কিন্তু তুমি যে অঙ্কটা শিখেছো সেই অঙ্কটাকে মাথায় রেখে তোমাকে কিন্তু সাহস করে একটু করার চেষ্টা করতে হবে, যে দেখি হয় কিনা। কারণ এমবিএ তে কিন্তু প্রশ্নগুলো না হুবহু কমন পড়ে না। প্রশ্নগুলো হুবহু কমন পড়ে না, নিজের আইডিয়া দিয়ে অ্যান্সারটা করতে হয়। তাই রিভিশন শিট সলভ করার সময় তোমাদের যে সব অঙ্ক কমন পড়বে তা কিন্তু না। কিন্তু তোমাকে কি করতে হবে, সাহস করে ফেলতে হবে যে দেখুন তো আমারটা হয়েছে কিনা, আমার কাছে যা মনে হয়েছে আমি তাই করেছি। আর আমি দেখে দেবো যে হ্যাঁ তুমি তোমার আইডিয়া অনুযায়ী ঠিক করেছো নাকি ভুল করেছো। ভুল করলে কারেকশন করে দেবো, ঠিক করলে তো ঠিক করলাই। তাই আমরা এই অঙ্কটা করতে গিয়ে প্রথম যে ওয়ার্কিংটা করব, আমাদের প্রথম যে ওয়ার্কিংটা হবে এখানে, ওয়ার্কিংটা হচ্ছে অ্যালোকেশন অফ ম্যানুফ্যাকচারিং ওভারহেড আন্ডার লেবার আওয়ার মেথড। আমরা লেবার আওয়ার মেথড বা লেবার আওয়ারের ভিত্তিতে আমরা ওভারহেডটা অ্যালোকেশন করতে চাই। ওভারহেডটা অ্যালোকেশন করতে চাই। তাহলে চলো আমরা প্রথমে এই কাজটা করার জন্য প্রথমে আমরা ডাইরেক্ট লেবার আওয়ার প্রথমটা আমরা বের করব হচ্ছে ডিলাক্সে, DLUXE। ডাইরেক্ট লেবার আওয়ার বের করব প্রথমে আমরা ডিলাক্সে। দেখো ডিলাক্সের ডাইরেক্ট লেবার আওয়ারটা হবে, ডিলাক্সের মাল উৎপাদন হচ্ছে 10,000। আর দেখো এখানে ওনারা প্রশ্নের মধ্যে বলে দিচ্ছে প্রতি ইউনিট মালে আমাদের লেবার আওয়ার লাগে একটা। এই যে ডাইরেক্ট লেবার আওয়ার পার ইউনিট, অর্থাৎ 1 ইউনিট মাল উৎপাদন করতে তার লেবার আওয়ার লাগে 1 লেবার আওয়ার। তাহলে 10,000 ইউনিট মাল সে উৎপাদন করছে, তাহলে 10,000 ইউনিটের জন্য তার লেবার আওয়ার লাগবে 10,000 গুণ 1 সমান সমান 10,000 আওয়ার্স। এই লাইনটাকে তুমি বুঝছো স্নেহা? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। ডাইরেক্ট লেবার আওয়ার ডিলাক্সের জন্য হবে 10,000 আওয়ার্স। আর এবার লিখবো ডাইরেক্ট লেবার আওয়ার ডিলাক্সের পরে এবার হচ্ছে তোমার স্ট্যান্ডার্ড। দেখো আমাদের স্ট্যান্ডার্ডের জন্য ডাইরেক্ট লেবার আওয়ারটা হচ্ছে, এর কিন্তু মাল উৎপাদন করছি আমরা টোটাল 50,000।
আর 50,000-এর জন্য এর কিন্তু ডাইরেক্ট লেবার আওয়ার বলে দিয়েছিল ওনারা 0.80। দেখো ওনারা বলে দিয়েছিল প্রতি ইউনিটে 0.80। এই যে ডাইরেক্ট লেবার আওয়ার্স পার ইউনিট, প্রতি ইউনিটে তার লেবার আওয়ার লাগে 0.8। তার এখানে মাল উৎপাদন হচ্ছে 50,000 ইউনিট। তাহলে 50,000 ইউনিট মাল বানাতে তার টোটাল কত ঘন্টা সময় লাগবে? তাহলে 50,000 গুণ 0.8, 50,000 গুণ 0.8 যদি আমি করি তাহলে আসবে 40,000 আওয়ার্স। 40,000 আওয়ার্স। এবার আমরা লিখবো অতএব টোটাল লেবার আওয়ার। টোটাল লেবার আওয়ার সমান সমান ওখানে হচ্ছে 10,000 যোগ এখানে হচ্ছে 40,000 সমান সমান 50,000 আওয়ার্স। তাহলে এবার আমরা লিখবো ওভারহেড কস্ট পার আওয়ার। তাহলে ওভারহেড কস্ট পার আওয়ারটা হবে দেখো স্নেহ আমাদের যে টোটাল ওভারহেডটা আছে, আমাদের যে টোটাল ওভারহেডটা দেওয়া আছে প্রশ্নের মধ্যে, আমরা আমাদের এই টোটাল ওভারহেডটাকে আমরা টোটাল লেবার আওয়ার দিয়ে ভাগ করব। আমাদের টোটাল লেবার আওয়ারকে আমরা টোটাল ওভারহেডকে টোটাল লেবার আওয়ার দিয়ে ভাগ করব। টোটাল ম্যানুফ্যাকচারিং ওভারহেড divided by total labor hour. তো দেখো আমাদের টোটাল ম্যানুফ্যাকচারিং ওভারহেডকে যদি এখন আমি টোটাল লেবার আওয়ার দিয়ে ভাগ করি, আমাদের টোটাল ম্যানুফ্যাকচারিং ওভারহেডটা কিন্তু 1,50,000 দেওয়া ছিল। আমাদের টোটাল ম্যানুফ্যাকচারিং ওভারহেডটা কিন্তু 1,50,000 দেওয়া ছিল। এক লক্ষ 50,000 আর আমাদের টোটাল লেবার আওয়ারটা কিন্তু ছিল শুধু 50,000। স্যার আসে হচ্ছে 3। তার মানে আমাদের 3 টাকা আসবে পার আওয়ার। তাহলে প্রতি ঘন্টায় আমাদের ওভারহেডের রেট হচ্ছে টাকা 3 পার আওয়ার। আচ্ছা টাকা 3 পার আওয়ার যদি হয় তাহলে এইবার অ্যালোকেশন অফ ওভারহেড। অ্যালোকেশন অফ ওভারহেড আমরা এখন ওভারহেডের অ্যালোকেশনটা করব। আমরা তাহলে এখন ওভারহেডের অ্যালোকেশনটা করব। আমরা কিন্তু ট্র্যাডিশনাল মেথডেই করছি। ওভারহেডের অ্যালোকেশন করার জন্য আমাদের দুইটা ইয়ে রয়েছে, একটা হচ্ছে ডিলাক্স, একটা হচ্ছে ডিলাক্স আর একটা হচ্ছে স্ট্যান্ডার্ড। রিকোয়ারমেন্ট করতে না আমরা এখনো করছি, এখানে একটাই রিকোয়ারমেন্ট। আমরা এখনো সেই উপরের ওয়ার্কিংটাই করছি। ওই যে উপরে ওয়ার্কিংটা লিখছে না, অ্যালোকেশন অফ ম্যানুফ্যাকচারিং ওভারহেড আন্ডার লেবার আওয়ার মেথড, দেখছো? ওই কাজটাই আমরা করছি। ওই কাজটাই আমরা করছি। আমরা তো ওভারহেডটা এখনো অ্যালোকেশন করিনি। আমরা আগে টোটাল ওভারহেডটা বের করেছি, তারপর আমরা ওভারহেড রেটটা বের করেছি। এখন আসলে আমি এদের দুজনের মধ্যে এখন ওভারহেডটা ভাগ করব। তুমি বলো তো আমাদের ডিলাক্সের টোটাল লেবার আওয়ারটা 10,000 বের করেছিলাম না আমরা? জি স্যার। আমাদের ওভারহেডের রেটটা 3 টাকা ছিল না? তাহলে বলো তো আমাদের ওভারহেডটা এর ভাগে 30,000 আসবে না? দেখেছো? আর স্ট্যান্ডার্ড দেখো আমাদের স্ট্যান্ডার্ডে টোটাল আওয়ারটা ছিল 40,000। টোটাল লেবার আওয়ারটা ছিল কিন্তু আমাদের 40,000। আর এই 40,000 এর সঙ্গে আমাদের রেট গুণ হবে 3 টাকা। তাহলে দেখো এর ওভারহেডটা ভাগ হয় কিন্তু 1,20,000 টাকা, তাই না? আমার কি ওভারহেডটা ভাগ করা হয়ে গেছে? 1,50,000 টাকা যে টোটাল ওভারহেডটা দেওয়া ছিল, আমার কি সেই টোটাল ওভারহেডটা একটা এক জায়গায় 30,000 আর এক জায়গায় 1,20,000 দেওয়া হয়ে গেছে? তোমার কি বুঝছো? হ্যাঁ স্যার হইছে।
এইবার আমরা আমাদের রিকোয়ারমেন্টের জবাব দিব। ওনারা আমাদেরকে প্রশ্নের মধ্যে বলেছিল ইউনিট প্রোডাক্ট কস্ট বের করো, ডিটারমাইন দ্য ইউনিট প্রোডাক্ট কস্ট। দেখছো, এখন আমরা ইউনিট প্রোডাক্ট কস্ট বের করব। আমাদের ওভারহেডটা ভাগ করা শেষ, এবার আমরা ইউনিট প্রোডাক্ট কস্টটা খুব সুন্দর করে বের করতে পারি। চলো আমরা বের করে ফেলি। ক্যালকুলেশন অফ ইউনিট প্রোডাক্ট ক্যালকুলেশন অফ ইউনিট প্রোডাক্ট কস্ট। আর আমরা ইউনিট প্রোডাক্ট কস্ট করব দুইজনের জন্য, ডিলাক্সের জন্য, স্ট্যান্ডার্ডের জন্য। তাহলে দেখো, ডিলাক্সের জন্য, স্ট্যান্ডার্ডের জন্য আমরা এই যে ঘরটা আনলাম। দেখো এটা পার্টিকুলার্স, আর এটা হচ্ছে ডিলাক্স, আর এটা হলো স্ট্যান্ডার্ড। পার্টিকুলার্স, এটা ডিলাক্স, এটা স্ট্যান্ডার্ড। দেখো তুমি তাকায় উপরের দিকে খেয়াল করো, এখানে কিন্তু আমাদের প্রথমে ডাইরেক্ট ম্যাটেরিয়াল পার ইউনিট দেওয়া ছিল, ম্যাটেরিয়াল কস্ট পার ইউনিটটা দেওয়া ছিল 36 টাকা আর 25 টাকা। আমরা প্রথমে 36 টাকা, এটা 25 টাকা বলা ছিল। ডিলাক্সের 36 আর ওর হচ্ছে 25। আমরা লিখে ফেলি ডাইরেক্ট ম্যাটেরিয়াল কস্ট ডাইরেক্ট ম্যাটেরিয়াল কস্ট এট দ্য রেট অফ টাকা। একটা হচ্ছে, প্রথমটা হচ্ছে ডাইরেক্ট লেবার কস্টের রেট হচ্ছে প্রথমটার 36 টাকা একটা, আর আরেকটা রেট হচ্ছে এট দ্য রেট অফ টাকা, আর দ্বিতীয়টা রেট হচ্ছে তোমার 25 টাকা 25। এখন আমাদের গুণটা কিভাবে হবে দেখো, ডিলাক্স দিয়ে তো মোট মাল বানাচ্ছি আমরা 10,000 ইউনিট। খেয়াল করেছো, ওই যে 10,000 ইউনিট, দেখছো? জি স্যার। তাহলে 10,000 এর সঙ্গে 36 গুণ করো, 10,000 এর সঙ্গে 36 গুণ করে কত হয় দেখো? 3,60,000। 3,60,000। ওটা অনেক গরম নাকি দেখো তো? হ্যাঁ হ্যাঁ, বলে বলে দিচ্ছে কেন? গরম করলে তো খালি করে দিন না। 3,60,000। আর এখানে দেখো, আর এখানে দেখো 25 করে, কিন্তু 50,000 ছিল, দেখছো? তাহলে 50,000 গুণ 25 গুণ করো, 50,000 গুণ 25, 12,50,000। এটা হবে 12,50,000। স্নেহা, আমি যে ম্যাটেরিয়ালটা লিখলাম তুমি কি বুঝছো? হ্যাঁ স্যার, বুঝছি। চলো এরপরে আমরা লিখবো হচ্ছে লেবার কস্ট। দেখো প্রশ্নের মধ্যে ছিল এখানে ডাইরেক্ট লেবার কস্ট, এখানে 6 টাকা আর 4 টাকা 80 পয়সা ছিল। তাহলে ডাইরেক্ট লেবার কস্ট ডাইরেক্ট লেবার কস্টের at the rate of টাকা 6 টাকা ছিল, আর এর রেট আরেকটা রেট ছিল at the rate of টাকা, এটা ছিল 6 টাকা, আর এর ছিল হচ্ছে 4 টাকা 80 পয়সা। 4 টাকা 80 পয়সা, 4 টাকা 80 পয়সা। হ্যাঁ পজিটিভ, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, ওর ওই খালি রাতে শোয়ার সময় একটু খালি শ্বাসকষ্ট হয়, তো সেই জন্য ওষুধ দিয়ে দিচ্ছি। আজকে এক্সরে করে আনছি, কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ। হ্যাঁ আব্বু, হ্যাঁ আব্বু, হ্যাঁ বাবা, হ্যাঁ বাবা, তুমি কেমন আছো? আব্বু কেমন আছো? আব্বু, আব্বু, আব্বু তুমি আম খেয়েছো? আম, আপা, আপা ওই যে ঘরে, আম খেয়েছো তুমি? আম,
তুমি হ্যাঁ তুমি কি করছো দাও হ্যাঁ যাবে আম্মু আম্মু কোথায় ও সোয়া বাথরুমে ওর একটু পাতলা পায়খানা হচ্ছে সোয়ার একটু পাতলা পায়খানা হচ্ছে ও বাথরুমে হ্যাঁ না ভালো না ওটা খালি রাত্রেবেলা ঘুমানোর সময় হয় ওই 2-3 দিন ঘুমানি তো রাতে এটা সব সময় হয় না শুধু রাতে যখন ঘুমাতে যায় শুলে তখন ওর সমস্যা হয় ও কোন রকম ভাবে শুতে চায় না ও জেগেই থাকে পরে সকালে ঘুমায় সকালে একটু হালকা গরম দুধ খেলে পরে একটু ঘুমায় সকালে কয়েক ঘন্টা ঘুমায় ওখানে আমার কাছে চলে আসতে চাই এখানে আবার জাম্বুর কাছে যে ঘুমাবো হ্যাঁ হ্যাঁ ক্লাসে আচ্ছা আচ্ছা আল্লাহ আচ্ছা ঠিক আছে ঠিক আছে জানাবো না জানাবো 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 আচ্ছা 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 এখন এখানে যে রেটটা ওনারা দিয়েছে 6 টাকা 4 টাকা 80 পয়সা তুমি দেখো এটা আওয়ার অনুযায়ী না ইউনিট অনুযায়ী যে দেখো ডাইরেক্ট লেবার পার ইউনিট খেয়াল করেছো হ্যাঁ 6 টাকা কিন্তু প্রতি ইউনিটে 4 টাকা 80 পয়সা কিন্তু প্রতি ইউনিটে খেয়াল করেছো তাহলে চলো আমরা 6 টাকার সঙ্গে 10,000 গুণ করে দেই ডিলাক্স তো 10,000 ইউনিট উৎপাদন হচ্ছে তাই না তাহলে 6 টাকার সঙ্গে 10,000 গুণ করলে এটা হয়ে যাবে 60,000 টাকা আর এর পরেরটা হচ্ছে এর পরেরটা হচ্ছে 4 টাকা 80 পয়সা করে আর ওর কিন্তু ইউনিট হচ্ছে 50,000 তুমি 4 টাকা 80 পয়সা করে 50,000 কে গুণ করে দাও স্নেহা স্নেহা লাইনে আছো সরি স্যার হ্যাঁ স্যার 2,40,000 আসে স্যার ওই যে মিউট করা ছিল না আমি আনসার দিতেছিলাম কিন্তু মিউট যে করা ওইটা খেয়াল আচ্ছা করি তাহলে 2,40,000 এই লেবার কস্টটা কিন্তু ওনারা আওয়ারে দিয়ে দিয়েছিল তাই না এই প্রতি ইউনিটের জন্য দিয়ে দিয়েছিল যে রেটটা দেওয়া 6 টাকা এবং 4 টাকা 80 পয়সা এগুলো কিন্তু প্রতি ইউনিটের জন্য দেওয়া ছিল আর এই দুটো যোগ করলে আমরা যেটা পাবো ডাইরেক্ট ম্যাটেরিয়াল এবং ডাইরেক্ট লেবার কস্ট সেটাকে আমরা বলবো প্রাইম কস্ট তাহলে লিখে দিই এই দুটোকে আমরা প্রাইম কস্ট আর প্রাইম কস্ট এখন দেখো এখানে হবে 4,20,000 4,20,000 আর এটা হবে হচ্ছে ওমা তোমার দাদিমা তোমার সঙ্গে কথা বলবে তোমার মা তো তাই বললো 14,90,000
14,90,000 দেখছো প্রাইম কস্ট হ্যাঁ, স্যার। 14,90,000। আচ্ছা এবার আমরা এর সঙ্গে অ্যাড করে দেব ম্যানুফ্যাকচারিং ওভারহেড। আর ম্যানুফ্যাকচারিং ওভারহেডটা কিছুক্ষণ আগে তুমি বের করেছো, সেটা হচ্ছে ডিলাক্সের হচ্ছে 30,000 আর ইয়ের হচ্ছে 1,20,000। আর এবার আমরা যোগ করে পাবো টোটাল কস্ট। এবার যোগ করলে আমি পাবো টোটাল কস্ট 4,50,000। তুমি দেখো এটা হচ্ছে 4,50,000 আর 16,10,000। আর এটা হচ্ছে 16,10,000। আর আমাদের যে ওনারা ইউনিট প্রোডাক্ট কস্ট বের করতে বলছে, এবার আমরা এটাকে ভাগ করব প্রোডাকশন ইউনিট দিয়ে। আমরা এটাকে ভাগ করব প্রোডাকশন ইউনিট দিয়ে। ভাগ 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 প্রোডাকশন ইউনিট। আমাদের প্রোডাকশন ইউনিট ডিলাক্সের ছিল 10,000 আর স্ট্যান্ডার্ডে ছিল 50,000। আর এটা দিয়ে ভাগ করলে কিন্তু আমরা ইউনিট প্রোডাক্ট কস্ট পেয়ে যাব। এটাই ওনারা বের করতে বলেছিল স্নেহা। দেখো আমরা ইউনিট প্রোডাক্ট কস্ট কিন্তু বের করে ফেলেছি। আমাদের ইউনিট প্রোডাক্ট কস্ট বের হয়ে যাবে। তাহলে প্রথমটা কত হয় দেখো তো? স্যার 4.5। তাহলে প্রথমটা হয় 4.50 আর এর পরেরটা কত হয় দেখো তো? স্যার 32.2। 32.20। এটাই আমাদের অ্যান্সার। ওনারা এটাই আমাদেরকে বের করতে বলেছিল, ইউনিট প্রোডাক্ট কস্ট। দেখো আমরা আমাদের ইউনিট প্রোডাক্ট কস্টটা বের করে ফেলেছি। দেখেছো স্নেহা, তুমি কি বুঝছো এটা? হ্যাঁ স্যার। ওনারা খালি ওভারহেডটা ভাগ করতে বলছে আমাদেরকে ট্রেডিশনাল মেথডে, অর্থাৎ ডাইরেক্ট লেবার কস্টের ভিত্তিতে। স্যার ট্রেডিশনাল মেথড তো স্যার লেবার মানে আওয়ারের ভিত্তিতে না বললো স্যার আমরা মেশিন আওয়ার বা লেবার আওয়ারের ভিত্তিতে। হ্যাঁ স্যার বের করি। তো এখানে ওনারা লেবার আওয়ারের ভিত্তিতে বলে দিয়েছে যে কোনো ওভারহেড যে কোনো অ্যাক্টিভিটির ভিত্তিতে ভাগ না করে যদি মেশিন আওয়ার বা লেবার আওয়ারের ভিত্তিতে ভাগ করা হয় তখনই সেটাকে ট্রেডিশনাল মেথড বলে। বুঝছো স্নেহা? জি স্যার। গত কয়েক মাসে যে পরিমাণ ওয়েট আমি কন্ট্রোল করেছি, এই করোনা পজিটিভ হওয়ার পর খাইতে খেতে আমার ওয়েট মনে আরো ডাবল বেড়ে যাবে। না স্যার আগের মতো মনে হচ্ছে। স্যার স্যার আমি 2, 3, 4 করছি, 5 নাম্বারটা স্যার করতে পারি। আমি কি 2, 3, 4 আগে দেখে নিয়ে তারপরে 5 নাম্বারটা করে দেবো নাকি আগে 5 নাম্বারটা করে দেবো? স্যার দেখলে একটু দেখতে পারেন, গ্রুপে ছবি দেওয়া আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আগে আমি কোশ্চেনটাতে একটু যাই।
2 নাম্বার অঙ্কটার মধ্যে হ্যাঁ টোটাল কস্ট বের করতে বলছে, টার্গেট প্রফিট বের করতে বলছে, টার্গেট সেলিং পার ইউনিট বের করতে বলছে, আর টার্গেট সেলিং প্রাইস বের করতে বলছে পার ইউনিট। এখানে আমাদের কোশ্চেনের মধ্যে স্যার আমরা ক্লাস কতক্ষণ করতেছে ওইটা কি শো করে আপনারা এখানে কতক্ষণ চলতেছে? না না শো করছে না, এটা লাস্ট 10 মিনিট আগে ওনারা একটা ইয়ে দেয়, তোমার কি বলে ওয়ার্নিং দেয় লাস্ট 10 মিনিট। হ্যাঁ আচ্ছা স্যার, তাহলে আমরা 5 নম্বর অঙ্কটা করে তারপর স্যার আমার করা অঙ্কগুলো দেখি। ও তাহলে আগে 5 নম্বরটা করব। হ্যাঁ স্যার। আচ্ছা তাহলে 5 নম্বর অঙ্কটা দিকে যাও। 5 নম্বর অঙ্কটার মধ্যে এটা যেটা বলছে ওনারা, a company has two divisions, A manufactures the candy and division B packages and distribution the candy. এটা ট্রান্সফার প্রাইসিং এর অঙ্ক। তুমি বোধহয় ট্রান্সফার প্রাইসিং এর অঙ্কটা ভুলে গেছো না? স্যার আমি ট্রান্সফার প্রাইসিং এর অঙ্কগুলো দেখছি, কিন্তু মানে আমার কাছে মানে পুরোপুরি ভাবে আমি পারবো স্যার এরকম মনে হচ্ছিল না, কারণ স্যার আমি করি নাই, মানে মনে হচ্ছে পারি না এরকম মনে হচ্ছে। আচ্ছা কিন্তু দেখে নি কোশ্চেনের মধ্যে কোনো ঝামেলা আছে কিনা। তো এখন প্রশ্ন হলো যে এ হচ্ছে ম্যানুফ্যাকচারিং করে আর বি হচ্ছে সেটা প্যাকেজিং করে এবং ডিস্ট্রিবিউশন করে। দা সেলিং প্রাইসটা হচ্ছে 15 পয়সা করে। ডিভিশন এ ট্রান্সফার 60% অফ ইটস আউটপুট টু ডিভিশন বি। তার মানে সে যে পরিমাণ মাল উৎপাদন করে এ, তার 60% মাল সে বি কে ট্রান্সফার করে। এন্ড দ্য রিমাইন্ডার, আর বাকি যে অবশিষ্ট যে 40% থাকে be sold to outside market আর ওটা আমরা বাকিটা সে বাইরের মার্কেটে বিক্রি করে দেয়। The following are the expected revenues and expenses for 2015. প্রথমে ভেরিয়েবল কস্ট। ও এখানে কিন্তু এটা কিন্তু ভেরিয়েবল কস্ট না, এটা হচ্ছে প্রোডাকশন ইউনিট। ভেরিয়েবল কস্ট দুইবার চলে আসছে, তুমি দেখছো খেয়াল করে? হ্যাঁ স্যার আমি খেয়াল করছি জিনিসটা। এটা হচ্ছে প্রোডাকশন ইউনিট। স্যার ট্রান্সফার প্রাইসিং এর চ্যাপ্টারটার নাম আমরা রেসপন্সিবিলিটি অ্যানালাইসিস। হ্যাঁ রেসপন্সিবিলিটি অ্যানালাইসিস নামে এই চ্যাপ্টারে করেছিলাম, কিন্তু আমাদের যে কর্পোরেট ফিনান্সিয়াল রিপোর্টিং এই সাবজেক্টের মধ্যে কিন্তু সরাসরি ট্রান্সফার প্রাইসিং নামে করেছিলাম। স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্টে যখন আমরা করেছি তখন আমরা এটা নাম দিয়েছিলাম, বুঝতে পারছি স্যার, ট্রান্সফার প্রাইসিং। হ্যাঁ সোহা হ্যাঁ মা তুমি ওই চাচুর মোবাইলে চাচুর ওই মেসেঞ্জারে ফোন। আচ্ছা ঠিক আছে। তো এখানে আমাদের প্রোডাকশনটা হচ্ছে 24 লক্ষ ইউনিট। এই 24 লক্ষ ইউনিট যেটা মাল বানাইছে এর 40% না 60% সে দেবে বিকে, আর বাকি 40% সে বাইরে বিক্রি করে দিবে। আর ভেরিয়েবল কস্ট পার ইউনিট, এর বানাতে মালটা খরচ হয়েছে 4 পয়সা করে, আর ওর খরচ হচ্ছে 6 পয়সা করে। আর এর ফিক্সড কস্ট অ্যানুয়াল 10,000, এর ফিক্সড কস্ট 5,000, সবই তথ্য দেওয়া আছে। মার্কেট প্রাইস ফর ডিভিশন এ প্রোডাকশন হচ্ছে 7 পয়সা করে, অর্থাৎ এ যে মালগুলো উৎপাদন করে বাজারে সেই মালগুলো সে 7 পয়সা করে বিক্রি করে। আর ওনারা আমাদেরকে প্রশ্নের মধ্যে বলে দিয়েছে কম্পিউট দ্য গ্রস প্রফিট। প্রত্যেকটা ডিভিশনের গ্রস প্রফিট বের করতে বলছে ফর ডিভিশন এ এন্ড বি। দুইটা ডিভিশনের জন্য গ্রস প্রফিট বের করতে বলছে। ফর কস্ট প্লাস কস্টের সঙ্গে ট্রান্সফার প্রাইস, কস্টের সঙ্গে ট্রান্সফার প্রাইস যুক্ত করলে যেটা হয় কস্ট প্লাস ট্রান্সফার প্রাইস। when the market up on total cost is 40%, এখানে বলছে when markup, এটা মার্কেট আপ না, এটা হবে মার্কআপ। when markup on total cost is 40%, তার মানে প্রফিট যদি তারা প্রত্যেককে যদি প্রফিট করে কস্টের উপর 40% হারে, এই লাইনটা ওনারা বলে দিয়েছে। তাহলে লাইনটা দেখো আবার, কম্পিউট দ্য গ্রস প্রফিট ফর ডিভিশন এ এন্ড বি
ডিভিশন এ এবং বি উভয়ের জন্য একটা গ্রস প্রফিট বের করতে হবে ফর কস্ট প্লাস ট্রান্সফার প্রাইস। কস্ট প্লাস ট্রান্সফার প্রাইস, ঠিক আছে, এটাই টোটাল কস্ট। when the markup, এই মার্কআপ মানে হচ্ছে প্রফিট, মার্কআপ কথাটা মানে হচ্ছে প্রফিট অন টোটাল কস্ট। টোটাল স্যার আমার মনে হচ্ছে সেম টু সেম অঙ্ক স্যার, আমরা এটা মনে হয় ইয়াতে করছিলাম স্যার, রেগুলার শীটের মধ্যে কর্পোরেটে করছিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, পাওয়া গেছে অঙ্কটা? না স্যার, কর্পোরেটে দেখতে হবে, কারণ স্যার অঙ্কটা আমার অনেক চেনা চেনা লাগতেছে, কিন্তু আমি অনেক করতে যাওয়া পরিচিত এবং অনেক সহজ এবং কমন একটা অঙ্ক, এটা অবশ্যই তোমার পারা উচিত। আমি কি করে দেবো নাকি তুমি একবার ওই খাতায় দেখবা? স্যার ওই খাতায় তুমি যেটা বলো, যদি মনে করো তুমি কর্পোরেট ফিনান্সে একবার দেখে নিবা, তা দেখে নিতে পারো, না পারলে আমি পরে করে দেবো। আর যদি মনে করো যে না করে দে, তাহলে আমি করে দেবো। তবে অঙ্কটা কিন্তু সোজা। দেখেছো ট্রান্সফার প্রাইসিং এর যে অঙ্কটা আমি এখন পড়লাম, আমরা ডিভিশন এ প্রোডাকশন করেছে 24 লক্ষ ইউনিট। এই 24 লক্ষ ইউনিটের 60% মাল সে ডিভিশন বি কে ট্রান্সফার করে, আর 40% মাল সে অন্যত্র পাঠিয়ে দেয়, মানে বিক্রয় করে ফেলে মার্কেটে। মার্কেটে যখন সে বিক্রয় করে তখন সে সেটা 7 পয়সা করে বিক্রয় করে। আর এখানে ওনারা বলেছে যে ওনারা টোটাল কস্টের উপর প্রফিট ধরবে 40%। টোটাল কস্টের উপর 40% প্রফিট ধরে তারা কিন্তু এই ইয়ে করবে, এই মালটা তারা বিক্রয় করবে। আর এটাই হলো আমাদের এই অঙ্কের মূল জিনিস। এখন তুমি বলো, এখানে বলছে কম্পিউট দ্য গ্রস প্রফিট ফর ডিভিশন এ এন্ড বি ফর কস্ট প্লাস ট্রান্সফার প্রাইস। কস্ট, তার নিজের যে কস্ট তার সঙ্গে ট্রান্সফার প্রাইসটা সহ, when the markup on the total cost is 40%। তো আমি কি করে দেবো এটা, না তুমি দেখবে খাতায়? স্যার খাতায় দেখলে দেখা যেতে পারে। তাহলে দেখো, তুমি একবার খাতায় দেখো হুবহু এরকম একটা অঙ্ক তুমি করেছো কিনা, তুমি খাতায় দেখো, দেখে বুঝে তুমি নিজে নিজে করে ফেলো, আমাকে দেখাও, সেটাই ভালো হবে। আর আমি কিন্তু তোমাকে এটাই বলেছিলাম তোমাদেরকে যে আমরা রিভিশন শীটের অঙ্কগুলো নিজে নিজে ট্রাই করবো, তবে পুরাতন খাতা দেখে। পুরাতন খাতা দেখে মানে এই অঙ্ক যে তুমি আগে যখন করেছিলা তখন একবার দেখে তুমি একবার বুঝে নিয়ে, রিভিশন কথাটার মানে তো তাই, তাই না? তবে আগে একটা একটা করে চ্যাপ্টার করেছো, আর এখন তুমি সব চ্যাপ্টার একসাথে করছো। হ্যাঁ স্যার। সেই জন্য তুমি পুরাতন এই খাতাটা খুলে যখন তুমি একবার অঙ্কটা দেখবে, তখন তোমার কাছে অঙ্কটার উপর একটা আইডিয়া চলে আসবে। হ্যাঁ, প্রথম 2টা ইউনিট বা 3টা ইউনিট করতে তোমার একটু কষ্ট হবে, বাট এরপরে আর কোনো কষ্ট হবে না, কারণ এরপরে তোমার সবকিছু কিন্তু একবারে দেখা হয়ে যায়। তুমি সেটাই করো, ওটাই ভালো হবে। চলে যাও, আমি 2 নম্বর অঙ্কে যাই। 2 নম্বর অঙ্কটা তুমি করেছো দেখা যাচ্ছে। আচ্ছা স্যার, আপনি আমার করা অঙ্কগুলো একটু দেখুন। হ্যাঁ, a company is considering introduction of a raw product or raw material. The cost of the associated with the product are variable cost হচ্ছে 10 টাকা করে, fixed cost হচ্ছে 50,000 টাকা পার ইয়ার। তাহলে ভেরিয়েবল কস্ট আর ফিক্সড কস্ট যোগ করলে আমরা পাবো টোটাল কস্ট। আর দ্য কোম্পানি শুড ইনভেস্ট 3 লক্ষ টাকা, টোটাল 3 লক্ষ টাকা সে বিনিয়োগ করতে চায় ফর প্রডিউসিং 20,000 ইউনিট। আমাদের ইউনিটের কথা বলে দিয়েছে এখানে 20,000। আর দ্য কোম্পানি ডিজায়ার্স রিটার্ন অন ইনভেস্টমেন্ট, ইনভেস্টমেন্টের উপর সে বিনিয়োগ আশা করছে বা প্রফিট আশা করছে 20%। তাহলে আমাদের নেট প্রফিটটা কিন্তু আমরা 3 লক্ষ টাকার উপর 20% দিয়ে ইজিলি বের করতে পারি। ওনারা টোটাল প্রফিট বের করার পর কিন্তু আমরা আমাদের টোটাল কস্টটাও বের করতে পারি। ভেরিয়েবল কস্ট আর ফিক্সড কস্ট যোগ করলে টোটাল কস্ট পাওয়া যায়। টার্গেট প্রফিট, টার্গেট সেলিং প্রাইস পার ইউনিট আর টার্গেট সেলিং প্রাইস পার ইউনিট, দুটোই তো একই হয়ে গেল। এটা হবে টার্গেট সেল, একটা হচ্ছে পার ইউনিট, একটা হচ্ছে টোটাল টার্গেট সেলিং প্রাইস, বুঝছো? হ্যাঁ স্যার। দুটো তো পার ইউনিট হবে, একটা টোটাল টার্গেট সেলিং প্রাইস, বা পরেরটা যদি এটা যদি পার ইউনিট হয় তাহলে এটা হচ্ছে টার্গেট সেলিং প্রাইস। টার্গেট সেলিং প্রাইস, টোটাল সেলিং প্রাইস এটা, আর ওইটাকে ইউনিট দিয়ে ভাগ করে পার ইউনিটে দেখাতে হবে, আর কিছু না। তো তাহলে চলো দেখি তুমি অঙ্কটা করেছো কিভাবে, একটু দেখি।
টার্গেট টোটাল কস্ট, স্নেহা এটা টার্গেট টোটাল কস্ট সমান সমান ভেরিয়েবল কস্ট প্লাস ফিক্সড কস্ট। দেখো ভেরিয়েবল কস্ট হচ্ছে 20,000 গুণ 10 টাকা, আর ফিক্সড কস্ট হচ্ছে 50,000 টাকা। এটা 2 লক্ষ, এটা 50,000 যোগ করলে 2,50,000, প্রথম রিকোয়ারমেন্টে জবাব হয়ে গেছে। টার্গেট প্রফিট আমাদের টোটাল ইনভেস্টমেন্টের সঙ্গে আরো এক গুণ, 3 লক্ষের সঙ্গে 20%, 60,000 টাকা ওদের টোটাল প্রফিট হয়ে গেছে। টার্গেট সেলিং প্রাইস কস্ট প্লাস প্রফিট, কস্ট 2,50,000 আর প্রফিট হচ্ছে 60,000, মোট 3,10,000 টাকা হয়ে গেছে। এটা টোটাল আর সেলিং প্রাইস। আর এবার টার্গেট সেলিং প্রাইস পার ইউনিট, এটাকে আমরা ওই 20,000 তে ভাগ করব, 15.5 হয়ে গেছে। অনেক সহজ কিন্তু এই চ্যাপ্টারের অঙ্কগুলো স্নেহা, কিন্তু সুন্দরভাবে খালি সাজাই করতে হয়। তুমি পারছো? এটা হয়েছে। এবার 3 নম্বর অঙ্কটিতে যদি যাই, classify the following quantity cost as prevention cost, appraisal cost, internal failure cost and external failure cost. এখানে প্রোডাক্ট টেস্টিং, কোয়ালিটি প্ল্যানিং, রিওয়ার্ক, ইন্সপেকশন, স্ক্র্যাপ, ওয়ারেন্টি, রিপেয়ার, স্পয়েলেজ আর প্রিভেনশন, ইকুইপমেন্ট মেইনটেনেন্স। এই অঙ্কগুলো কিন্তু পরীক্ষাতে অলরেডি আসা শুরু করেছে, এগুলো বিভিন্ন পরীক্ষাতে আসছে। 3 নাম্বার, আবার কয়েকদিন আগে বললাম এটা। দেখে তুমি 3 নম্বর অঙ্কটা কিভাবে করেছো? হ্যাঁ, এখানে লিখেছো, ঠিক আছে। এটা হচ্ছে প্রিভেনশন কস্ট, প্রথমে হচ্ছে প্রোডাক্ট টেস্টিং, এটা এভারেজে লেগেছে। কোয়ালিটি প্ল্যানিং, এটা প্রিভেনশনে আসছে। রিওয়ার্ক, এটা ইন্টারনালি গেছে, ঠিক আছে। টেস্টের জন্য তো দরকার না, ঠিকই আছে, এটা ইন্টারনালি। স্নেহা, কনফিউশন ছিল তোমার, তাই না? স্নেহা, তুমি 5,000 উপরে স্ট্রাকচার দিয়েছো কেন স্নেহা? ও স্নেহা, ইন্সপেকশন পেপারে যাবে, স্নেহা স্ক্র্যাপটা কি অ্যাপারাইজালে না ইন্টারনালে বসে? স্নেহা স্যার কথা শুনতে পাচ্ছ আমার? স্নেহা আমার কথা শুনতে পাচ্ছ? আমার কথা শোনা যায়? স্যার এখন শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ, শুনতে পাচ্ছি, এখন শুনতে পাচ্ছি। তুমি পাচ্ছ আমার কথা শুনতে? স্নেহা, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার, আমি শুনতে পাচ্ছি। স্যার শুনছেন? শোনাচ্ছে। তুমি আমাকে বলো, এই যে স্ক্র্যাপটা যে তুমি লিখেছো, স্ক্র্যাপটা কি অ্যাপারাইজালে বসে নাকি ইন্টারনাল ফেলিয়ারে বসে?
স্যার এটা তো অ্যাপারাইজালেই বসে। স্ক্র্যাপ? না স্যার এটা তো ইন্টারনালে আমরা বসাই। তাহলে তুমি স্ক্র্যাপটা যে অ্যাপারাইজালে লিখছো, ভুলে লিখছি। দেখছো? আচ্ছা, এই যে রিওয়ার্কের পাশে তুমি একটা স্টার চিহ্ন দিয়েছো কেন? হ্যাঁ স্যার ওইটাতে স্যার কোশ্চেনে স্যার 500 দেওয়া ছিল, এই কারণে স্যার আমি স্টার চিহ্ন দিয়ে রাখছি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে হয়তো 5000 হবে, তাই না? কিন্তু স্ক্র্যাপটা তুমি এখান থেকে কেটে এটাকে ইন্টারনালে লেখো। ওয়ারেন্টিটা এক্সটার্নাল, ঠিক আছে। রিপেয়ারটা এক্সটার্নাল, ঠিক আছে। হ্যাঁ, স্পলেজটা ইন্টারনাল, ঠিক আছে। আর প্রিভেন্টিভ ইকুইপমেন্ট এটা প্রিভেনশন, ঠিক আছে। এবার এই সবগুলো কস্ট বের যোগ করেছো, খালি ওই জিনিসটা চেঞ্জ করে নাও। তোমার হ্যাঁ এই স্যার চেঞ্জ করছি। স্ক্র্যাপটা ইন্টারনালে বসা দাও। হ্যাঁ, এছাড়া বাকিগুলো ঠিক আছে, হয়েছে। ওই ভুলটাই শুধু হয়েছিল, বাকিটা ঠিক আছে। এবার চলে যাই তোমার 4 নম্বরে। দেখো, কম্পিউটার কোম্পানিজ রেসিডুয়াল ইনকাম ফর দ্য ইয়ার, এটাও কিন্তু ওই তোমার ওই অঙ্কটার মতো। দেখো, জুনিপার ডিজাইন লিমিটেড অফ ম্যানচেস্টার, ইংল্যান্ড is a company specializing in providing design, specializing providing, because শব্দ দুইবার আসছে। এই শব্দটা দুইবার আসছে। আচ্ছা, is company specializing in producing design services to residual developers. Last year the company had the operating income, total operating income ছিল 6 লাখ। On sales ছিল 30 লাখ। কোম্পানির এভারেজ অপারেটিং অ্যাসেট ছিল 28 লাখ। and minimum required rate of return ছিল 18%, ঠিক আছে। The currently used the England is pound denoted by টাকা। ও এটা তো আসে নাই, অসুবিধা নাই, এটা কিছু নাই। মানে ইংল্যান্ডে ওনারা পাউন্ড যেটা ব্যবহার করে সেটাকে ওনারা ডিনোট করতেছে টাকায়। তার মানে ওনারা এখানে যে টাকাগুলো ব্যবহার করছে, ওনারা বলছে যে ইংল্যান্ডে তো পাউন্ড ব্যবহৃত হয়, আমরা ওই পাউন্ডটাকে ডিনোট করে নিয়েছি টাকায়, সেটাই বলছে এখানে। অসুবিধা নেই, আমরা এখন ওই ইংল্যান্ডের কোম্পানি হলেও আমরা যেমন ম্যানচেস্টার শব্দটা ব্যবহার করেছে ওরা ইংল্যান্ডে, সেখানে তো টাকা ব্যবহৃত হয় না, তাই ওনারা আবার লাস্টে লিখে দিয়েছে যে আমরা ওই ধরে নিয়েছি যে ইংল্যান্ডের ওখানে আমরা যে পাউন্ডটা ব্যবহৃত হয় সেটাকে আমরা টাকা হিসেবে ডিনোট করে নিচ্ছি, অনুমান করে নিচ্ছি। তো যাই হোক, তোমাকে বের করতে হচ্ছে কম্পিউটার কোম্পানিজ রেসিডুয়াল ইনকাম ফর দ্য ইয়ার। খুব সুন্দর, দেখে তুমি জবাবটা কিভাবে দিয়েছো। জি স্যার। রেসিডুয়াল ইনকাম হচ্ছে নেট ইনকাম মাইনাস এভারেজ অপারেটিং অ্যাসেট ইনটু মিনিমাম রিকোয়ার্ড রেট অফ রিটার্ন, ঠিক আছে। আমাদের নেট ইনকাম কি দেওয়া ছিল প্রশ্নে? হ্যাঁ স্যার। 6 লাখ টাকা। নেট ইনকামটা দেওয়া ছিল 6 লক্ষ টাকা। এভারেজ অপারেটিং অ্যাসেটটা ছিল 28 লক্ষ টাকা, আর মিনিমাম রিকোয়ার্ড রেট অফ রিটার্নটা ছিল 18%। এটা আমাদের ছিল 18%। তাহলে এভারেজ অপারেটিং অ্যাসেটের উপর 18% মানে 5,04,000। তাহলে 6 লক্ষ থেকে 5,04,000 বাদ দিলে আমাদের 96,000 টাকা চলে আসবে রেসিডুয়াল ইনকাম। তোমার ঠিক হয়েছে এটা, এটাও তুমি পারছো। তাহলে তো দেখা যাচ্ছে যে আমাদের 5 নম্বর অঙ্কটা শুধু তুমি একবার খাতায় দেখবা, তাহলে ট্রান্সফার স্যার প্রাইসিংটা 5 তোমার। নাম্বার অঙ্কটা স্যার আমি মিলাইতে পারতাছি না স্যার। স্যার মার্কআপের অঙ্ক করছিলাম কিন্তু স্যার খুঁজেই পেতেছি না। মার্কআপ মানে হচ্ছে প্রফিট, আর মার্কআপ ও মানে আচ্ছা। হচ্ছে প্রফিট, আর এই প্রফিটটা ধরাবে টোটাল কস্টের উপর। আর এই কাজটা করবে হচ্ছে ডিভিশন বি, এই কাজটা করবে ডিভিশন বি। ডিভিশন বি তার প্রফিটটা ধরবে টোটাল কস্টের উপরে 40%। আর ডিভিশন এ তো সে ট্রান্সফার প্রাইসিং এ মালটা পাঠাবে বি এর কাছে, মানে বাইরের কোম্পানির কাছে সে যে দামে বিক্রয় করে সে তার বি এর কাছেও সে সেই দামে বিক্রয় করবে। এতে করে তার কি পরিমাণ প্রফিট হয় সেটা তো একটা বেরোবে। আর 30% 40% যে মার্কআপটা আমাদেরকে ধরতে বলছে সেটা ধরতে হবে ডিভিশন বি এর উপর। তো অসুবিধা নেই, চলো আমি তোমাকে করে দিই অঙ্কটা, কি বলো? আচ্ছা স্যার। এটা 1 নম্বর অঙ্ক ছিল, আর এই যে আমরা এখন 5 নম্বর অঙ্কটা নিয়ে এসেছি।
স্যার ওনারা করতে হবে না আমাদেরকে স্যার, পারবো আমি করতে। পারবে না। হ্যাঁ স্যার। দেখো এর প্রোডাকশনটা হচ্ছে 24 লক্ষ ইউনিট। এই 24 লক্ষ ইউনিটের 60% সে ডিভিশন বি কে দেয়, ওই 7 পয়সা করে, আর বাকি 40% সে বাইরে বিক্রি করে, সেটা ওই 7 পয়সা করে। এটা হবে তার টোটাল সেলস। এবার এখান থেকে তুমি লেস করবা হচ্ছে ভেরিয়েবল কস্ট 0.4, 24 লাখের সঙ্গে, আর ফিক্সড কস্ট 10,000। এই দুইটা কস্ট যোগ বাদ দিলে তুমি কিন্তু ডিভিশন এর টোটাল প্রফিটটা পেয়ে যাবে। এবার তুমি ডিভিশন বি এ যখন গ্রস প্রফিট বের করবা, তখন তার সেলসটা লিখবা। দেখো এর সেলসটা দিয়ে দিয়েছে এখানে 15 পয়সা করে, ওই যে দেখছো জি স্যার। ডিভিশন বি মালটা 15 পয়সা করে সেল করে, আর তার কাছে আসবে হলে 24 লক্ষের 60% যত ইউনিট হয় তত ইউনিটের সঙ্গে 15 পয়সা গুণ দিলে আসবে তার সেলস। এবার এখান থেকে তার কস্ট গুলো বাদ দেওয়ার সময় প্রথমে ট্রান্সফার কস্ট নিয়ে আসবা। ট্রান্সফার কস্ট নিয়ে আসবে 7 পয়সা করে, আর তার নিচের ভেরিয়েবল কস্ট হবে 6 পয়সা করে, আর তার ফিক্সড কস্ট হবে 5 লাখ, প্রায় 5,000 টাকা। তাহলে তার আসবে টোটাল কস্ট। এবার এই টোটাল কস্টের সঙ্গে 40% যোগ করবা প্রফিট। 40% প্রফিট সে বলে দিয়েছে, তার মার্কেটটা হচ্ছে টোটাল কস্টের উপর 40%। আচ্ছা আচ্ছা, স্যার, না পারবো। হবে না। কেন স্যার? তোমাকে আগে ট্রান্সফার প্রাইসটা বের করে নিতে হবে। এই যে ট্রান্সফার প্রাইসটা আগে বের করে, ট্রান্সফার প্রাইসটা আগে বের করে দিতে হবে। আমি তোমাকে ট্রান্সফার প্রাইসটা বের করে দিই ওয়ার্কিং করে। এই অঙ্ক করতে গিয়ে তোমাকে প্রথমে একটা ট্রান্সফার প্রাইস ওয়ার্কিং করে প্রথমে একটা ট্রান্সফার প্রাইস তোমাকে বের করে দিতে হবে। ক্যালকুলেশন অফ স্যার আমি বের করতে পারবো স্যার। ট্রান্সফার প্রাইস স্যার আমি পারবা? যদি টাইম থাকে স্যার তাহলে একটু করে দেখা, আর যদি টাইম না থাকে স্যার। এই দেখো আমাদের ক্যালকুলেশন অফ ট্রান্সফার প্রাইস। ট্রান্সফার প্রাইসটা তোমাকে আগে করে দিতে দেখাতে হবে এই শুরুতেই, আর এই ট্রান্সফার প্রাইসটা তুমি দেখাবা ঠিক এইভাবে। এই ট্রান্সফার প্রাইসটা তুমি দেখাবো হচ্ছে এইভাবে। সেটা হলো তোমার ভেরিয়েবল কস্ট হচ্ছে দেখো 24 লক্ষ, তার সঙ্গে ইনটু হচ্ছে 0.04। তাহলে দেখো তো ভেরিয়েবল কস্ট কত হয়, স্নেহা গুণ করে দাও তো 24 লক্ষের সঙ্গে 0.04। 24 লক্ষের সঙ্গে 0.04টা গুণ করে দাও, তাহলে দেখো তো আমাদের ভেরিয়েবল কস্ট কত আসে। স্যার 24 লক্ষের সাথে 0.04। স্যার 96,000। এবার ফিক্সড কস্ট দেখো, ফিক্সড কস্টটা ছিল 10,000 টাকা। তাহলে দেখো তো স্নেহা আমাদের ভেরিয়েবল কস্ট এবং ফিক্সড কস্ট মিলে তার টোটাল কস্টটা কত হলো। স্যার 1,06,000। তার টোটাল কস্টটা হলো 1,06,000। তাহলে টোটাল কস্টটা হলো তোমার 1,06,000। আর এখন তোমাকে এটার সঙ্গে অ্যাড করতে হবে প্রফিট 40%। এর সঙ্গে তোমাকে অ্যাড করতে হবে প্রফিট 40%। 40% কিন্তু 1,06,000 এর 40%। দেখো তো স্নেহা 1,06,000 এর 40% কত টাকা হয়।
স্যার 1,06,000 42,400। তাহলে 42,500 টাকা হবে হচ্ছে আমাদের প্রফিট। এবার এই প্রফিটটা যোগ করলে আমরা পেয়ে যাব ট্রান্সফার প্রাইস। তাহলে আমরা পেয়ে যাব ট্রান্সফার প্রাইস। তাহলে ট্রান্সফার প্রাইসটা কত আসে? $1,48,500 নাকি? 1,48,000। হ্যাঁ স্যার। 1,48,500 এটা হচ্ছে আমাদের টোটাল ট্রান্সফার প্রাইস। তাহলে ট্রান্সফার প্রাইস পার ইউনিটটা কত হবে? ট্রান্সফার প্রাইস পার ইউনিটটা কত হবে? এবার তাহলে আমাকে এই অ্যামাউন্টের সঙ্গে 1,48,000 এর সাথে আমাকে ভাগ করতে হবে। তাহলে এর সাথে তাহলে আমাকে ভাগ করতে হবে 24 লাখ, তাই না? আমরা 24 লাখ মাল বানাচ্ছি না? তাহলে আমাদের পার ইউনিটটা কত আসে? দেখো তো 0.061875। 0.061875 এই ওয়ার্কিংটা তোমাকে আগে করে নিতে হবে, হ্যাঁ? আর এটাই তোমার ট্রান্সফার প্রাইস হিসেবে বিবেচিত হবে। অর্থাৎ এই দামেই সে এই যে ট্রান্সফার প্রাইসটা আমরা বের করলাম, এই ট্রান্সফার প্রাইসে কিন্তু সে বি কে মাল পাঠাবে। বাইরের কাছে যখন বিক্রি করবে তখন সে 7 পয়সা করে বিক্রি করবে, কিন্তু বি এর কাছে যখন মালটা পাঠাবে তখন সে এই রেটে মাল পাঠাবে, বুঝছো? এই রেটে মাল পাঠাবে। এই ওয়ার্কিংটা তোমাকে আগে খালি করে নিতে হবে। এবার তুমি হয়তো তুমি অঙ্কটা করতে পারবে। ঠিক আছে? জি স্যার। আর এটার সাথে আমি বলে দিচ্ছি 6 নাম্বারটা হচ্ছে স্ট্যান্ডার্ড কস্টিং, রেসপন্সিবিলিটি অ্যানালাইসিস এর স্ট্যান্ডার্ড কস্টিং। 6 নাম্বারটা 6 নাম্বারটা হচ্ছে স্ট্যান্ডার্ড কস্টিং এর রেসপন্সিবিলিটির স্ট্যান্ডার্ড কস্টিং। সাত নাম্বারটা হচ্ছে কোয়ালিটি কস্টিং। 7 নাম্বারটা কোয়ালিটি কস্টিং। 8 নাম্বারটা হচ্ছে তোমার 6 নাম্বারটা হচ্ছে তোমার রেসপন্সিবিলিটি স্ট্যান্ডার্ড কস্টিং। 7 নাম্বারটা কোয়ালিটি। আর 8 নাম্বারটা হচ্ছে আরও এর যে চ্যাপ্টারটা, ওই চ্যাপ্টারটা যেন কি বলি আমরা? স্যার ROI, এটাকে আমরা বলি হচ্ছে ওই যে রেসিডুয়াল ইনকাম বের করার যে চ্যাপ্টারটা, ওটাকে টুলস বলা হয়। ওই যে রেসিডুয়াল ইনকাম বের করার যে চ্যাপ্টারটা, স্যার ওটা তো আমরা বলি। ওই যে আজকে তুমি বাড়ি কাজ করলা না, টার্গেট সেলিং প্রাইস। স্যার এটাকে আমরা রেসপন্সিবিলিটি বলি। স্যার রেসপন্সিবিলিটি যে চ্যাপ্টারটা দিছেন ওটা কি স্যার? ও ওইটার মধ্যে পড়ে এটা? হ্যাঁ ওইটার মধ্যে। ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ওটার মধ্যে অপারেটিং সেগমেন্ট, আমরা সেগমেন্টের অঙ্ক। ঠিক আছে, ঠিক আছে। তাহলে ওইটাতে আছে 8 নম্বর অঙ্কটা। 9 নাম্বারটা হচ্ছে অ্যাক্টিভিটি বেসড কস্টিং। 9 নাম্বারটা হচ্ছে অ্যাক্টিভিটি বেসড কস্টিং।
আবার 10 নাম্বারটাও অ্যাক্টিভিটি বেসড কস্টিং। 9 নাম্বার এবং 10 নাম্বার দুটোই অ্যাক্টিভিটি বেসড কস্টিং। আচ্ছা স্যার। তাহলে ওই 5 নম্বর অঙ্কটা কমপ্লিট করা ছাড়াও পার্ট সি এর এই 5টা ট্রাই করবা, যেটা যেটা হবে হবে, যেটা যেটা হবে না আমি করে দেবো, ঠিক আছে? আচ্ছা স্যার। তাহলে স্যার আমরা ঈদের পরে কবে খুলবেন এটা কি স্যার জানাইয়া দিবেন নোটিশের ও মানে গ্রুপে? শনিবার থেকে, খালি শুক্রবারটা বন্ধ থাকবে। আচ্ছা স্যার। বুধবার ঈদ না? জি স্যার। তাহলে বুধ, বৃহস্পতি, শুক্র এই 3 দিন বছরই, বুঝছো? শনিবার থেকে ক্লাস শুরু। আচ্ছা স্যার। ঠিক আছে? স্যার জি স্যার। স্যার তাহলে আপনাকে অগ্রিম ঈদ মোবারক। ঈদ মোবারক। ঈদ মোবারক স্নেহা। জি স্যার, ঈদ মোবারক। আচ্ছা স্যার, তাহলে ভালো থাকেন, দোয়া রাখেন। আচ্ছা।